কারাগারের বাইরে এবং ভিতরে সকল একাকার। কখনো কখনো মনে হয় কারাগারের বাইরে বোধহয় আরো নির্মমতা বিরাজ করছে। তার জীবন চলে যাবে, কে মৃত্যুর মুখোমুখি দাঁড়াবেন, কে ক্রস ফায়ারের শিকার হবেন, আর কে গুম করে যার বস্তাভর্তি লাশ শীতলক্ষার পারে, ধলেশ্বরীর পারে অথবা পদ্মা নদীর পারে পাওয়া যাবে, এর নিশ্চয়তা নেই। বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয়, বাংলাদেশে নারকীয় হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন যারা বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা যাদের বিরুদ্ধে গ্রহণ করছে তাদের ব্যাপারে সাফাই যারা গাচ্ছেন, তারা গত কয়েক মাস ধরে, গত এক বছর ধরে বাংলাদেশে নারকীয় হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন। আমি তাদেরকে অনুরোধ জানাবো, এতদিন ধরে যে আপনারা এই কর্মকাণ্ডগুলো করেছেন, এগুলোর জন্য দয়া করে জাতির কাছে ক্ষমা চান। আমরা একটি প্রশ্ন নিয়ে নিই, একজন দর্শক আছেন, তারপর আলোচনা করব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি অতিথিবৃন্দর কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে, আমরা জামাত শিবিরকে জঙ্গি বলি, কিন্তু আমরা অনেকদিন ধরেই ছাত্রলীগ এবং যুবলীগের হাতে যে ধরনের ভারী ভারী আগ্নেয়াস্ত্র দেখি, তো এতে কি প্রমাণিত হয় আসলে প্রকৃত জঙ্গি কারা? আমরা সাধারণ মানুষের বুকে আমরা বারবার গুলি চালানোর দৃশ্য দেখেছি, টেলিভিশনে, আমরা পত্রিকায় আমরা দেখেছি, কিন্তু তারপরেও আমরা তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করতে পারছি না। আমি মাননীয় অতিথির কাছে জানতে চাচ্ছি যে আসলে তাদেরকে জঙ্গি বলা যায়। ধন্যবাদ। আমি সাধারণ ভাই আবার আপনার কাছে দুটি বিষয়, একটি হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বিএনপির অভিযোগ শুনলেন এবং আওয়ামী লীগ নেতাও বললেন যে গত কয়েক মাসের কাণ্ড এবং বর্তমান যে পরিস্থিতি, এবং একই সাথে দর্শক যে বিষয়টি বললেন, সার্বিকভাবে আমাদের এই আইন শৃঙ্খলা এবং হত্যাকাণ্ড, অস্ত্রের মহড়া, এই বিষয়গুলি কিভাবে দেখছেন? আসলে মানে যে বিষয়গুলি ঘটছে, কারণ আমি সবাই জানি যে গত 3টি মাস আমাদের কিভাবে নির্বাচনী হয়ে গেল একটি নির্বাচন, এই নির্বাচনের আগে এবং নির্বাচনকে কেন্দ্র করে বা অবরোধ, যে পলিটিক্যাল যে 3 মাসের যে একটা সিচুয়েশন ছিল, যে পরিস্থিতি ছিল, আসলে সেটিতে একটা অসহনীয় পরিবেশ পরিস্থিতি ছিল। এটারই এখন একটা জের এখনো চলতেছে। কারণ সরকার যখন ইলেকশন করলো, ইলেকশন কি রকম হয়েছে, কিভাবে হয়েছে, সেই জিনিসটা আমরা বহুবার বিভিন্ন সময় বিভিন্নভাবে আলোচনা করেছি। কিন্তু ইলেকশনের পরও আপনার এখন সরকার যেগুলি করতেছে, যে বিভিন্ন জায়গায় আপনার যৌথ বাহিনীর অভিযান, বিভিন্ন জায়গায় যে গ্রেপ্তার, এইগুলি নিয়ে কিন্তু বিভিন্ন মহলে আলোচনা আছে। পত্রপত্রিকায় আমরা সবসময় লেখালেখি করতেছি যে কোনো কোনো জায়গায় বাড়াবাড়ি হচ্ছে, কোনো কোনো জায়গায় এগুলি প্রশ্ন উঠছে, তারপরে গুম হচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, লাশ পাওয়া যাচ্ছে, ক্রস ফায়ার হচ্ছে। তো ক্রস ফায়ার, গুম, এসব নিয়ে তো বিভিন্ন সময় তো বিভিন্ন আলোচনা তো বিভিন্ন সময় আছে, আগেও আমরা দেখেছি এগুলি হয়েছে। তো এখন যেগুলি হচ্ছে সেগুলি আপনার খুবই, আমার মনে হয় দেশের গণতান্ত্রিক পরিবেশ পরিস্থিতির জন্য এটা কোনো রকমই একটা মানে সুখকর বলে আমার মনে হয় না। তো এ থেকে আমার মনে হয় যে আস্তে আস্তে বের হওয়া উচিত, যে এখন এমন আলোচনা হচ্ছে দেশে বিভিন্ন জায়গায় যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি, কোথায় যাচ্ছি। ইলেকশন হওয়ার পরে আপনার এখন তো বিরোধী দল বা বিএনপি সে ধরনের আন্দোলন করতে পারছে না, সে কর্মসূচি দিচ্ছে না, সেই আলোচনা হয়তো আমরা পরে করতে পারবো। এই অবস্থায় আমার মনে হয় যে সরকারের আরেকটু সহনশীল হইলে আমার মনে হয় যে জিনিসটা ভালো হয়। আর যেটা জঙ্গির কথাটা যেটা আসছে, সেই জঙ্গি আসলে জঙ্গি তো আমরা আর কাউকে জঙ্গি বলি না, তাই না? জঙ্গি কে না, আসলে সেটা তাদের কার্যক্রমে সেটা প্রমাণিত হবে। তো তো যদি কারো হাতে অস্ত্র থাকে, আমরা দেখি যে প্রকাশ্যে গুলি করতেছে, করতেছে, আমরা সাংবাদিক হিসাবে, পত্রিকার লোক হিসাবে সেগুলি সংবাদ পরিবেশন করার চেষ্টা করি। তবে যারাই মানে অস্ত্র নিয়ে প্রকাশ্য আপনার মানে গুলি ছুটছে বা করছে, সেগুলি আমার মানে আইন শৃঙ্খলা বাহিনী দেখা উচিত, কেউ আইনের ঊর্ধ্বে না। এবং একটি সরকার যদি সত্যিকার অর্থে সরকার দেশ পরিচালনা করতে চায়, তাহলে আপনার এগুলি দেখা উচিত। যেমন ডক্টর আসিফ নজরুল বলেছিলেন যে শেখ হাসিনা ছাত্রদের বয়স, ছাত্রলীগের নেতৃত্বের বয়স কমিয়ে নিয়ে আসছিলেন অনেকটা, হ্যাঁ।
তো উনি নিশ্চয়ই এগুলি দেখছেন। ওনার তো দেখা উচিত, সরকারেরও দেখা উচিত, সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেখা উচিত, সবারই দেখা উচিত। কারণ আমরা সবাই যদি দেখি তা রাজশাহী ইউনিভার্সিটি আজকে যে ঘটনা ঘটছে, হ্যাঁ, সেটা আপনার ধরেন পত্র পত্রিকায়ও সেই রিপোর্ট আপনারা অলরেডি আসছে, টেলিভিশনে আসছে, সব জায়গায় আসছে। এখন সেটা যদি কোনো বিচার না হয়, সেটা যদি কেউ ধরা না পড়ে, তাহলে তো স্বাভাবিকভাবে প্রশ্ন থেকে যায়, তাই না? আমরা আরেকটি ফোন নিয়ে আসছি ডক্টর আসিফ নজরুলের কাছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খন্দকার জিল্লুর রহমান বলছিলাম। জি, আমার একটা প্রশ্ন হলো, আমাদের মন্ত্রীরা গত দুদিন থেকে বলতেন যে যোগাযোগ মন্ত্রী এবং আরো দুইজন দায়িত্বশীল মন্ত্রী বলতেন বিএনপি নির্বাচনে আসলে ভুল করতে হবে তাদের সাথে এবং নির্বাচনে বৈধতা দিয়ে আসতে হবে। তাইলে কি তারা নিজেরাই স্বীকার করতেন যে দশম জাতীয় সংসদ নির্বাচনটা কি অবৈধ হয়েছে? তারা নিজেরা স্বীকৃত কিনা? পরে দেখি আমরা যে দায়িত্বশীল লোকেরা যে কথাগুলি বলতেছেন, মনে হয় এটা কি দায়িত্বের বহিঃপ্রকাশ না কে? আবার আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অবস্থাটা দেখলাম তাণ্ডব, এটা ছাত্রলীগ পুলিশের সাথে মিলে যেভাবে তাণ্ডব করছেন পিস্তল উঠাইয়া, যেভাবে দেখা যাচ্ছে আমরা দেখছি, এইটা কি নির্বাচনের পরে বর্তমান সরকারের কি নতুন একটা কি অস্ত্রের উৎসব দেখালো না তাদের ক্ষমতার ইয়াটা দেখালো? ধন্যবাদ। ধন্যবাদ। আপনার প্রশ্নের প্রথম প্রশ্ন সম্ভবত আওয়ামী লীগের নেতারা ভালো দিতে পারবেন, তবুও ডক্টর আসিফ নজরুল যদি মন্তব্য করতে চান এবং এই বিষয়ে যে আওয়ামী লীগের নেতারা যে বলছেন যে তার মন্তব্য, আমি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বলা দরকার। দেখেন, এখানে হাসান মাহমুদ সাহেব যেটা বললেন আর কি, এটা টোটালি আনএক্সেপ্টেবল। হ্যাঁ, আমি খুব সংক্ষেপে কয়েকটা জিনিস বলি। ধরেন, নির্বাচন প্রতিহত করার সময় দেশে এমন কিছু সহিংসতা হয়েছে যেটা কোনোভাবেই আমরা একসেপ্ট করতে পারি না, এবং এই সহিংসতার সাথে প্রধানত বিএনপি, জামাত এরা জড়িত ছিল। কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগ করেছে, এরকম কোয়েশ্চেনও সমাজে আছে। এখন এই সহিংসতাটা কি বাংলাদেশে নতুন? এই সহিংসতা বাংলাদেশে প্রবলভাবে প্রথম শুরু করেছিল আওয়ামী লীগ। পেট্রোল বোমা বলেন, ওই ফিশ প্লেট তুলে ফেলা বলেন, রাস্তা কেটে ফেলা বলেন, আওয়ামী লীগই শুরু করেছিল। বিএনপি সরকার যখন ছিল তখন ব্যাপকতা বেড়েছে। যখন এরকম ব্যাপক ঘটনা ঘটে না সহিংসতার, সরকারের কাজ কি? যারা সহিংসতা করেছে বা যারা খুন করেছে তাদেরকে কি খুন করা? হাসান মাহমুদ সাহেবকে এই আইন শিখেছেন? তো আপনারা যারা সহিংসতা করেছে প্রত্যেককে গ্রেফতার করেন। ওরা যদি পালাইতে নেয় তখন তাদের পায়ে গুলি করেন, আপনি ফাঁকা গুলি ছোড়েন। আজ পর্যন্ত এই যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, একটা জায়গায় দেখা গেছে যে পায়ে গুলি করা হয়েছে, আহত অবস্থায় ছিল, হসপিটালে নেওয়া হয়েছে, বা দুই পক্ষের গোলাগুলির কথা বলা হচ্ছে। আজ পর্যন্ত দেখা গেছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, তাহলে আমরা বলতে পারতাম যে এটা বন্দুক যুদ্ধ। এটা রাষ্ট্র যেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছে, এটা কোনোভাবেই একসেপ্টেবল না। যারা সহিংসতা করেছে তাদেরকে ধরে বিচার করে সর্বোচ্চ শাস্তি দেন, আইনে প্রমাণিত হলে দরকার হলে ফাঁসি দেন, কোনো আপত্তি থাকবে না। কিন্তু রাষ্ট্রীয় বাহিনী যখন এই ধরনের হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে বিভিন্ন অভিযোগ আসছে, বিশ্বাসযোগ্য অভিযোগ আসছে, তখন আমাদের যে কোনো নাগরিকের এটা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত। আমাদের একজন প্রশ্ন করেছেন যে ছাত্র শিবিরকে জঙ্গি বলা হয়, ছাত্রলীগকে বলা হয় না কেন? দেখেন, এই দৃষ্টিকোণটা সোসাইটি থেকে হারিয়ে গেছে। এটা হচ্ছে সাময়িক বিবেক সম্পন্ন লোক, সিলেক্টিভ বিবেক সম্পন্ন লোক জন্ম হয়েছে। সিভিল সোসাইটি ক্যারেক্টারিস্টিক শেষ হয়ে যাচ্ছে। একদল আছে ছাত্র শিবির সন্ত্রাস করলে শুধু সেটা সমালোচনা করবে, একদল আছে শুধু ছাত্রলীগের সন্ত্রাস দেখবে, একদল আছে পাকিস্তান কি বলে শুধু ওইটা দেখবে, একদল আছে ভারত কি খোঁচা দিল শুধু সেটা দেখবে। আরে যেটা খারাপ সেটাকে খারাপ বলতে হবে। ছাত্র শিবির অবশ্যই জঙ্গি কার্যক্রম করে থাকে বাংলাদেশে, এবং আজকে ছাত্রলীগ যেটা করছে অবশ্যই সেটা জঙ্গি এবং সন্ত্রাসী কার্যক্রম। দুইটার কোনোটাই একসেপ্টেবল না। এবং ছাত্রলীগ আজকে ক্ষমতা কেন্দ্রে থাকার পৃষ্ঠপোষকতা নিয়ে করছে দেখে ছাত্রলীগের সমালোচনা আমাদেরকে সমান তীব্রতার সাথে করতে হবে। আপনি যেহেতু আইনের অধ্যাপক, জনাব সাধারণ সরদার যেটি বললেন, এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাইব যে সরকারের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহনীয় হওয়া উচিত। সেই ক্ষেত্রে আমরা যখন, আপনি যেহেতু রাজনৈতিক বিশ্লেষক, সরকার, আপনি গত 3 মাসে আমরাই বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে জনগণের জানমালের নিরাপত্তা দিতে। আবার আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তাদের যে বিশেষ একটি সংস্থা এলিট ফোর্স আগের সরকারের সময় তৈরি করা, তারা যখন এই ধরনের তৎপরতা করছে, হয়তো সার্বিকভাবে আমরা সামগ্রিকভাবে দেখছি পরিস্থিতি কিছুটা শান্ত, তখন মানে এদের কোন দিকে যাবার পথ? মানে তখন পরিস্থিতি, এখন পরিস্থিতি আলাদা। হ্যাঁ, আপনি একটা জিনিস কল্পনা করেন তো মঞ্জু, আমরা সততার স্বার্থে আলোচনা করি। 96 ইলেকশনে জিতে আসার পরে বিএনপি যদি বলতো আমরা ক্ষমতা ছাড়বো না, আমরা 5 বছর ক্ষমতায় থাকবো, তখন আপনার কি মনে হয় না আওয়ামী লীগ, জামাত আর জাতীয় পার্টি মিলে সারা দেশে সন্ত্রাস করতো না? তখন অবশ্যই করতো। তো তখন কি আমরা বলতাম যে সারা দেশে যারা সন্ত্রাসী করছে সবাই গুলি করে মেরে ফেলো? এটা আমরা বলতে পারি না।
পুলিশ আপনি দুই দিকে সমালোচনা শুনতে হবে। আপনি যদি জনগণের নিরাপত্তা না দিতে পারেন তখনও সমালোচনা শুনতে হবে। আপনি যদি বিনা অপরাধে মানে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড করেন সেটাও সমালোচনা করতে হবে। দুইটার মাঝখানে ব্যালেন্সড পজিশনটা কি? পুলিশ বাহিনীর বয়স বাংলাদেশে 42 বছর বয়স, এবং এখানে আজকে নির্বাচনকালীন সময় যে পরিস্থিতি ছিল সারা দেশে গোলযোগ অবস্থা, এখন তো সারা দেশে গোলযোগ অবস্থা নাই। এখন তো একটা নির্দিষ্ট এলাকায় অপরাধী ধরা এত দুঃসাধ্য কর্মকাণ্ডে পরিণত হয় নাই। সেটাই হয়তো তারা চেষ্টা করছেন বলে তারা বলছেন। আরেকটি আপনার কাছ থেকে জানবার, মানে আমরা দর্শকের প্রশ্নের মতোই, যে আমাদের এখানে অনেক অপরাধী রাজনৈতিক ছত্রছায়ায় 4, 5, 6 মার্ডার কেসের আসামি বারবার গ্রেফতার হন এবং ছুটে আসেন, এবং যারা ইতিমধ্যে হতাহত হয়েছেন এদের অধিকাংশই কিন্তু চিহ্নিত সন্ত্রাসী। এর থেকে পরিত্রাণের উপায় কি? আমাদের যে বিচার ব্যবস্থা তাতে যে আইনের ফাঁক দিয়ে যদি বেরিয়ে আসার সুযোগ হয়। আপনার প্রথম কথার সাথে একটু দ্বিমত পোষণ করি। এদের অনেকে চিহ্নিত সন্ত্রাসী, এটার সাথে আমি একমত না। এদের অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল। অভিযোগের মধ্যে ধরেন আপনি তো জানেন সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে বোমা মারার অভিযোগ ছিল। এটা কি বাংলাদেশে কোন লোক বিশ্বাস করবে সাবের হোসেন চৌধুরী বোমা মারবে? মির্জা ফখরুলের বিরুদ্ধে বোমা মারার অভিযোগ আসছে। তো এটা তো পলিটিক্যালি হয়। এখন যারা এই ধরনের এইরকম কোন ঘটনা তো ঘটেনি, এরকম অনেক সংঘর্ষে যারা নিহত হয় আওয়ামী লীগ আমলে, বিএনপি আমলে, দুই আমলেই দেখেছি আমরা। অনেকেই আছে যারা বিশ্বাসযোগ্যভাবে সন্ত্রাসী আমরা বলতে পারি, তাদেরকে সোসাইটিতে একটা ব্যাপক ধারণা আছে তারা সন্ত্রাসী। এখন আপনি এবং আমি খুব ভালো করেই জানি আওয়ামী লীগ এবং বিএনপি তারা যখন বিরোধী দলে যায় তারা এবং সরকারি দলে থাকে, আপনি দেখেন চিটাগাঙে আইভি আওয়ামী লীগের কাছে জনপ্রিয় প্রার্থী হয় নাই, তোকি মঞ্চের যারা নেতা আছেন তারা হয় নাই, হয়েছেন শামীম ওসমান। কেন হয়েছে? শামীম ওসমান যে সন্ত্রাস বিরোধী দলে গেলে আওয়ামী লীগের জন্য বড় একটা সন্ত্রাসী শক্তি হিসাবে থাকবেন এবং এখনো থাকবেন, এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? সরকারি দলে থেকেও তো পালে, সরকারি দলে থেকে বিএনপি সন্ত্রাসী পালে নাই, পেলেছে, আওয়ামী লীগও পালছে। এখন আমাদের পলিটিক্সটা হয়ে গেছে কি, এটার মধ্যে ওই যে আমরা সুস্থ পলিটিক্স যেটা আমি আদর্শ সুশাসন এই লড়াইটা করবো, এই লড়াইটা তো নাই। লড়াইটা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করা আর বিরোধী দলে থাকলে সহিংসতা করে সরকার বিরুদ্ধে নাশকতা করা। এটা যখন লড়াই হয় তখন আপনার সরকার বিরোধী দল দুই সংগঠনের মধ্যেই সন্ত্রাসীরা আশ্রয় পাবে। আর আদালতের কথা আপনি যেটা বললেন, এখন আপনি আমার একটা জিনিস বলেন যে আমি নিজে জামিনের উপর একটা স্টাডি করেছি, আমি দেখি যে চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত মানে এমনই চিহ্নিত যারা সোসাইটিতে যে শীর্ষ সন্ত্রাসী হিসেবে নাম যায় পুলিশের এবং ফোন আসে তাদের, এরকম সন্ত্রাসীটা 12টা 14টা জামিন পেয়েছে, 12-14 বার জামিন পেয়েছে। আমাদের এখানে চিহ্নিত এবং আদালতের মাধ্যমে সুনির্দিষ্ট খুনি রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা পেয়েছেন। এই প্রবণতা একটা আছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যত খুনের মামলা আছে মাফ, বিএনপি ক্ষমতা আসলে বিএনপি নেতাদের বিরুদ্ধে সমস্ত খুনের মামলা মাফ। আবার একই সাথে সাথে আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি সাবের হোসেন চৌধুরী, আসাদুজ্জামান নূর এবং মতিয়া চৌধুরী এদেরকে নিগৃহীত হতে জামিন পান না, তুচ্ছ মামলায় অবিশ্বাস্য মামলায় গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, উল্টো মামলা। এখন বিএনপি আমলে দেখেন, বিএনপি আমলে আপনি দেখেন মওদুদ আহমেদের মতো একটা লোক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যার অবদান ছিল, যে আগরতলা হত্যা এগুলি বাদ দেন, আগরতলা ষড়যন্ত্র মামলা উনি বঙ্গবন্ধু লয়ারও না থাকেন, উনি তো একজন বয়স্ক মানুষ, উনি তো একজন অসুস্থ মানুষ, আর উনি তো পালায় যাবেন না, উনার চেহারা তো সবাই চিনে, তো উনারকে আপনি জামিন দেন না কেন? আপনি যে বলেন সন্ত্রাসীরা জামিন পায়। এক্স্যাক্টলি। তো আজকে আমার কি খুব ব্যাখ্যা করে দেওয়ার প্রয়োজন আছে? আমরা যেই স্বাধীন বিচার বিভাগের স্বপ্ন দেখেছিলাম সেই স্বাধীন বিচার বিভাগ কি বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় এসে করতে দিয়েছে? বা বিচার বিভাগ নিজের অন্তর্গত শক্তিতে কি স্বাধীন হতে পেরেছে? এটা নিয়ে তো আমার মনে খুব বেশি ডিবেটের অবকাশ। আসলে যে পলিটিক্যাল যে কালচার, পলিটিক্যাল যে এটা সেই কালচারটা আমাদের বেরিয়ে আসে না।